হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অঞ্জলি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে 10টা, এখন থেকে ব্লগটা শুরু করছি। এদিকে রান্নাবান্না হয়ে গেছে, ছেলের বাবা খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেছে, আর ছেলে গেল এখন চুল কাটতে। আজকে শনিবার, আমি বললাম আজকে যাস না, তাও শুনছে না। কালকে গেছিলো, প্রচুর ভিড় ছিল, তো বেলাও হয়ে গেছিলো, তার জন্য আর যাইনি, গিয়ে ফিরে এসেছিল। তো এখন গেল, ওই ও আর আমি চা খেয়ে নিলাম, চা বিস্কুট খেয়ে নিয়েছি। রান্নাবান্না সবই প্রায় হয়ে গেছে। তো ও গেল চুল কাটতে, আর এখন আমি চলে আসলাম বিছানা তুলতে। আর দেখো আমি কি পরেছি, আমার ছেলের একটা গেঞ্জি পরেছি। ও একদমই এটা পরে না, এত সুন্দর, ওর মামা ওকে গিফট করেছিল। তো আমি তো সকালে রান্নাবান্না করি, সেক্ষেত্রে আমার সোয়েটার পরে কাজ করতে খুবই বিরক্ত লাগে। আর আমার সোয়েটারটা এত ভারী যে গায়ে দিলে মনে হয় 10 কেজি ওজন পড়ে রয়েছি, যার কারণে এটা আমি কালকে বের করেছি। আমি যে তুই তো পরিস না, তো শীতের কয়েকদিন আমি পরেই রান্নাবান্না করতে পারবো, কাজবাজগুলো সারতে পারবো সকালে, তারপরে স্নান করে সোয়েটার পরতে পারবো। আর সোয়েটার পরে রান্নাবান্না করতে গেলে সোয়েটার তেল চিটে পড়ে যায় একদম। হ্যাঁ, কে আসলো দেখি? যাসনি? তা দোকান খোলে, এখনো 10টা সবে বাজলো। যাবি একটু পরে যাবি, এত সকালে কেউ দোকান খোলে? আর ও তো যে আলসে, ঘুম দিয়ে ওঠে মনে হয় 10টায়, সেলুনের ছেলেটা। তো গেছিলো, গিয়ে দেখে দোকান বন্ধ, চলে আসলো। তো চলো এখন বিছানাটা তুলে নিই। তা আমি এরকম ধরনের গেঞ্জি খুব একটা পরি না, আমার দাদা আমাকে একটা দিয়েছিল, সেটা মেয়েদের গেঞ্জি আর এটা ছেলেদের। তো পরে বেশ ভালোই লাগছে, আর কাপড়টা কত সফট, নরম। সব ছোট হয়ে যাচ্ছে, গেঞ্জি পরছে না, কি হবে? আর ঘরে আর কে পরবে, ওর তো ভাই নেই যে রেখে দেবো। তো গেঞ্জিটা কত সুন্দর, বেশ ভালো লাগছে পরে, আরাম লাগছে। তো চলো তাহলে এবার বিছানা তুলে নিয়ে ঘরের কাজবাজগুলো সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো চলো আগে বিছানাটা তুলে নিই। বিছানা তুলতে এসে দেখি এর মধ্যে ইয়ারফোন, আগে একদিন পড়ে গিয়ে ভেঙে গেছে, 200 টাকা নিয়েছে ঠিক করতে। তো এর মধ্যে কেউ রাখে বলো, তাই ওকে বকাবকি করছিলাম। তো ভালো করে চাদরটাকে বাইরে দিয়ে ঝেড়ে নিয়ে আসলাম, নিয়ে এবার সুন্দর করে পেতে নিচ্ছি। ওদিকে বিছানা গুছানো কমপ্লিট, তারপর চলে আসলাম এখন শোকেসটাকে পরিষ্কার করতে। এই যে ধুলোটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর হচ্ছে কি, শোকেসের মধ্যে জামা কাপড়গুলো সব অগোছালো আছে, দেখতেই পাচ্ছ। কয়েকদিন ধরে মার বাড়িতে যাচ্ছি, তার জন্য যখন যেটা পাচ্ছি বের করে পরে যাচ্ছি, সেভাবে গোছানো হচ্ছে না। কিছু জামা কাপড় বাইরেও আছে, সেগুলোকেও ভাঁজ করে একটা সময় বুঝে রাখতে হবে, যখন ফ্রি থাকবো তখন এগুলো করে নেব। আর এখন তো কাজের চাপ, এখন তো সময় হবে না, কারণ জল আসলেই বাইরের কাজগুলো করতে হবে। এখনও বাসন মাজা, গ্যাস মোছা, ঘর মোছা, তারপর কিছু কাচা আছে, সব করতে হবে। তাই এখন আর গোছাবো না, যখন ফ্রি সময় থাকবে তখন বসে বসে গোছাবো। সন্ধ্যার দিকে আমি ফ্রি থাকি, সন্ধ্যার দিকে গুছিয়ে নেব শোকেসটাকে ভালো করে। এই বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। আর
আর হচ্ছে ছেলেকে বই দিয়েছিলাম পড়তে, তাও বললো না মা আমি এসে পড়বো, তাই ব্যাগটা খাটের উপরে রাখলাম। এই ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আমার এই ঘরটা বাকি আছে ঝাড় দিতে। যে ঝাঁটা রেখেছি এই ঘরটাকে পরিষ্কার করব, তাহলে আমার পুরো কমপ্লিট হয়ে যাবে ঘর ঝাড় দেওয়া। দেখো কতগুলো দড়ি নিয়ে এসছে বাঁধার জন্য। এই দড়ি না খুব বড় হয়ে যায়, বাঁধবো ঢিলা হয়ে যায়, মানে গেঞ্জির দড়ি তো অনেক দড়ি নিয়ে এসেছে। কম্বলের ওয়ার দুটোকে ভিজিয়ে রেখেছি কাচবো বলে। বাবু চুল কেটে আসলো, ওকে বললাম যা স্নান করে আয়, পুকুর দিয়ে গিয়ে স্নান করে এসেছে, জল এসে পারিনি। আর কখন জল আসবে, তারপরে হচ্ছে জল আসলে তো বাড়িওয়ালার ভাইরা নেয়, মানে ওরা নেয়, তারপরে হচ্ছে আমরা নিই, ভাড়াটিয়ারা নিই। আর সে এবার হয় না, বসে থাকতে হয়। তো গেল স্নান করে আসলো পুকুর দিয়ে, তারপর আমি কিছু হয়তো দেখলে জামা কাপড় ভিজিয়েছি, এবার ঘরটাকে মুছবো, মুছে তারপর যাবো স্নান করতে। ওদিকে গ্যাস মোছা বাসন মাজা সবই প্রায় হয়ে গেছে। ঘরটা মুছলে তারপর কাচবো, কেচে তারপর স্নান করবো। আজকে কি রান্না হয়েছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আজকে রান্না হয়েছে আমাদের ওই যে কী বলে ফ্যাসা, অনেকে বলে ঢেলা, বড় বড় চোখ তো তার জন্য সেই মাছের নাম হচ্ছে ঢেলা। সেই ঢেলা মাছের কচুর গাঁটি দিয়ে, কচুর গাঁটি বলে অনেকে, কচুর মুখী বলে, ঝোল করেছি। বেশ ভালোই লাগে গাঁটি কচু দিয়ে ঝোল করলে, এই মাছের ঝাল ভালো লাগে ঝোল করলে। ছেলের খাওয়া হয়ে গেছে, পুকুর থেকে এসে খেয়ে নিয়েছে স্নান করে এসে। সকালে ভাত খায়নি তো, স্নান করলেই খিদে পেয়ে যায়। আর গাঁটি খেলে না আমার প্রচুর গ্যাস হয়, কিন্তু গাঁটি আবার খুব ভালো লাগে আমার। আরও একটা পদ রান্না করেছি, সেটা বলতে তোমাদেরকে ভুলে গেছি। সেটা হলো ডিম দিয়ে মূলো ভেজেছিলাম। মূলো একদম ওই জিরি করে ঘষে দিয়েছে, ঘষে নিতে, আর তারপর ডিম দিয়ে ভাজা করেছি, সেই লেগেছে খেতে। আর বড়মশাই নিয়ে গেছে টিফিনে ওই ভাজা, আর খেয়ে গেছিলো একটা মাছ ভেজে দিয়েছিলাম। এই যে আমি একটা লেজা নিয়েছি, আর এই যে মাছের মাথা নিয়েছি। যা কাটা না, এই মাছ খেতে ভালো, কিন্তু এই যে কাটার জন্য না খেতে ইচ্ছা করে না। আর কাটাওয়ালা মাছ আমি একদম খেতে পারি না, আমার গলায় বেঁধে যায়, দেরি হয় খেতে। তাই খাওয়া দাওয়া করে উঠলাম, এত শীত করছে কি বলবো, আর ভীষণ শীত করছে। বাড়িতে এক ফোঁটা রোদ্দুর নেই। তো বাবু বলছে যে মা চলো তাহলে একটু রোদ্দুরে রোদ পুইয়ে আসি। তো এখন আমি আরও যাবো একটু রোদ্দুরে গিয়ে একটু গাটা গরম করে তারপরে এসে শোবো। আর ঠান্ডার মধ্যে না শীত করলে ঘুম আসতে চায় না, গাটা একটু গরম হবে তারপরে ধীরে ধীরে ঘুম আসবে। তো যাই গিয়ে এখন একটু রোদ্দুরটা পুইয়ে আসি, কি বলো? যাওয়া যাক। মোজা পরে নিয়েছি, পায়ে ঠান্ডা লাগবে না। চলো, তারা দিছিস, চাবি নিয়ে আয়। আমার ছেলের চুল কাটার স্টাইলটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো। আমার কাছে কিন্তু দারুণ লাগছে, দারুণ লাগছে, স্মার্ট লাগছে ওকে। আমাদের রকি ওই যে খাবার দিয়েছে ওখানে, ওই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে সামনে, কুকুরটা খাচ্ছে। তো ওই পাশে আরও কুকুর থাকে, ওদের ভয়তে ও যাচ্ছে না, এখানে দাঁড়িয়ে আছে। আর এইটার সাথে এইটার ওর ম্যাচ খায় ভালো, বন্ধুত্ব। আর ওইদিকে যে কুকুরগুলো আসে সেইগুলোর সাথে একদম ওর সম্পর্ক ভালো না, ওদের ভয়তে ও খাবার খেতে যেতে পারছে না। যা ওকে একটু দিয়ে যা 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 খেয়ে আয়, যা খাবার খেয়ে যা, যাবেই না ও ভয়তে, এই যে চলে যাচ্ছে। যা, কিছু করার নেই। একটা জায়গায় গিয়ে একটু রোদ্দুর পোয়াচ্ছিলাম, তা আমার ছেলের জন্য আর হলো না, বাড়ি চলো করে জ্বালাচ্ছে, তাই বাড়ির দিকে চলে আসলাম। এসে এই বাড়ির রাস্তায় এখানটায় দাঁড়িয়েছি, দেখো এক ফোঁটা রোদ্দুর নেই, এখানে এসেই দাঁড়াবে। ওইখানটায় দাঁড়ালোই না, দাঁড়াতেই দিল না। এত সুন্দর জায়গা, তোমাদেরকে পরে একদিন দেখাবো, খুব সুন্দর জায়গা। এই যে ছেলে শুয়ে শুয়ে ফোন দেখছে, আর আমি একটু জলের ট্যাঙ্কটা খুলে দিলাম, জল ভরলাম, মানে ভরছি। আর এদিকে কিছু জামা কাপড় ছিল বাইরে, সেগুলোকে তুলে নিয়ে আসলাম। আমাদের এই বাড়িতে আরও একজন ভাড়া থাকে, সে কিন্তু কল থেকে জল নেয়।
তো ও কী করবে, ট্যাঙ্কি থেকে জল নিয়ে কাজ করবে, মানে একবার কলে যাবে, ট্যাঙ্কির কল ইউজ করবে, মোটামুটি একদম ধুয়ে মুছে ট্যাঙ্কি ফাঁকা করে সব শেষ করবে জল, কিন্তু ভরবে না। এই যে এখন বিকালবেলায় এসছে, কিছুক্ষণ 10 মিনিট 15 মিনিট ট্যাঙ্কিটা চালিয়ে দিলে কিন্তু হয়ে যায়, ভরবে না। ওর বর এসে চান করলো ট্যাঙ্কির জলে, জল ছিল না, চলে কোথায় গেছিলো, আসলো, ট্যাঙ্কি জলে স্নান করলো, কত কি কাজ করলো, জল ভরলো না। তো আমি আর কি করবো, আমার তো সকালে জল লাগে, যেহেতু আমার রান্না বান্না থাকে, তারপরে রাত্রে আমার 2-1টা বাসন মাজতে হয় মাঝে মধ্যে, তো সেজন্য আমার ভরতে হয় বিকালে। এই ভরে নিলাম, আবার কাল সকালবেলায়ও আমি তুলবো, মানে যে কয়বার ও জল নেবে তো একবার তুলবে সকালবেলায়, তাও ট্যাঙ্কি ঠিক মতো ভরে না, তার আগেই বন্ধ করে দেয়। আর আমাকে 3-4 টাইম জল তুলতে হয় বলো, এমন মানে বজ্জাত মানে মহিলা না, তা বলার মতো না। তোমরা আমার ডেলি বন্ধু, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে ভাড়া বাড়িতে থেকে যে কত মানুষের সাথে আমাদের পরিচিত ওঠা বসা, মানে ধারণার বাইরে। একদিন তোমাদেরকে দেখাবো সেই মহিলাকে। আর এত ছুচি ভাই, আমরা যদি কলে হাত দিই, সেই কলটাকে আবার সাবান দিয়ে ধুয়ে, জানো তো, ধুয়ে তারপরে ওই ইউজ করে। কেন, আমরা কি কলে কিছু লাগিয়ে রেখে আসবো? আর আমার জামা কাপড় যদি আমি দড়িতে মেলে রাখি, আমার দড়িটা তো দেখলে তো ওখান থেকে যাবে না, ঠিক আছে? ও এমন ভাব করবে যেন মনে হয় আমাদের জামা কাপড়ে কিছু লেগে রয়েছে, গা মানে জামা কাপড় থাকবে দড়িতে, ওর অসুবিধা, ও কিন্তু মেলবে। ওর জামা কাপড় নিচ থেকে আমরা যাবো আসবো, কী করবো, আমাদের তো ঠেকায় যেতে আসতে হয়, কিন্তু তাতে কোনো দোষ নেই। আমি যদি মেলি তখন বলবে আমার ছেলে যায়, আমার স্বামী যায়, তাদের মাথায় লাগবে, এই লাগবে। কি বলবো বন্ধুরা, মানে এক এক বাড়িতে এক এক মানুষের সঙ্গে পরিচিত হই, আর এরকম ফেস করতে হয়। আমাদের তো কিছু করার নেই, আমাদের তো ভাড়া বাড়িতে থাকতেই হবে, এরকম ব্যাপার। আর এই এখন ট্যাঙ্কিতে জল না তুলে রাখলে কালকে দেখা গেলো কারেন্ট থাকলো না সকালের দিকে, তো কি হবে, এই একটা কলে 3-4টে ফ্যামিলি। তো সেই জন্য আমি ভরে রাখছি, যে এখন তো জলটা কারোর প্রয়োজন নেই, তা জলটা ট্যাঙ্কিতে তুলে রাখতে কী অসুবিধা, কোনো অসুবিধা নেই। আর হাতটুকুনি দিয়ে একটু মানে ট্যাঙ্কিতে ওই পাম্পটাকে একটু মানে নিচে নামিয়ে দেবে, এইটুকু তাই পারে না। কেন তুলবে? এত হিংসা, ওর তো লাগে না তাই ও তোলে না। ওর যখন লাগবে ও তুলে নেবে, ও সেই কাল সকালে তুলবে। আর কাল সকালে যদি কারেন্ট না থাকে, মেন ব্যাপার, তখন তো জলটা আসবে না, তাই না? এই ট্যাঙ্কিতে জলটা থাকলে পরে আমাদের তো ইউজ করতে হবে। এই ধরো হচ্ছে টয়লেট, তারপরে হচ্ছে রান্নার বাসন থাকবে, সেগুলো আমরা করতে পারবো, ঘর মোছামুছি এইগুলো তো করতে পারবো। কে বোঝাবে? হিংসা যাদের মনে থাকে না, তারা কখনোই মানে হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, তারা কখনোই ভালো কাজ করতে যায় না। আমি কিন্তু সবারটা বুঝেই আমি ওই ট্যাঙ্কিটাকে মানে ভরে রাখি সবসময়। আমাদের বাড়িওয়ালা দাদা স্নান করে, তারপরে সময় বিশেষ কারেন্ট না থাকলে ওটাই কিন্তু আমাদের লাগবে, এটা ভেবে আমি সবসময় ভরে রাখি। এই হচ্ছে ব্যাপার, কিছু কিছু মানুষের মানসিকতা নীচ থাকে, তো সেই নীচ মহিলা হচ্ছে তো এদেরকে কোনো দিনই শুধরানো যায় না। এরা এদের ব্যবহার দিয়ে বুঝিয়ে দেয় যে এরা কত নীচ মনের মানুষ। আবার এরা নাকি আবার মিলেমিশে থাকতে জানে, এদের নাকি আবার বাড়িঘরও আছে। ভাব দেখায় এমন যেন বিশাল কোটিপতি, বিশাল ভাব দেখায়, অথচ কিন্তু লোকের বাড়িতে রান্না করে, লোকের বাড়িতে কাজ করে, বাসন মাজে। তারা এমন ভাব দেখায় যেন মনে হয় যেন রাইটার্সে চাকরি করে। হ্যাঁ, এরকম ভাব মারে। কাজ, আমি বলছি যে কাজ কোনোটাই ছোট না, কাজ সবই হচ্ছে কাজই। কাজে কোনো ছোট বড়, ও লোকের বাড়ি কাজ করে বলে কি, তাই বলে কি যে ও মানুষ না, আমি সেটা কখনো বলতে চাই না। মানে ভাব এমন দেখায়, আমি যেরকম কাজ করি আমি সেরকম ভাব দেখাবো। আমি এখন যদি লোকের বাড়িতে রান্না করি, বাসন মাজি, আমি ভাব মারি আমি হচ্ছে রাইটার্সে চাকরি করি, আমি স্কুলের টিচার, সেরকম আমাকে মানাবে? কখনো মানাবে না। আর এমন ভাব দেখাবে, আর ছুচিবাইয়ের জ্বালায় মানে আমাদের থাকা অতিষ্ঠ। দেখে আমি এর সাথে থাকা মানে মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। আর বাড়িওয়ালাদের তো থাকতে হয় না, বাড়িওয়ালা তো উপরে একা থাকে, আর ফেস করতে হয় আমাকে, যেহেতু আমি আরও ব্যবহার করি, আমাদেরকেই এরকম করে ফেস করতে হয়। ভীষণ ঠান্ডা পড়েছে আজকে, ভীষণ, মানে মেঝেতে হাঁটা যাচ্ছে না খালি পায়ে, পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখো বাইরেটার কি অবস্থা, 5টা বাজেনি, দেখো কী অবস্থা, অন্ধকার হয়ে এসছে। আর এই যে মানে কম্বলের ওয়ার্ড কেচেছিলাম, এখানে একটা মেলে দিয়েছে, আর ওই রোলটা একটা মেলে দিয়েছে। ওখানে যেহেতু কল পার রয়েছে, তার জন্য ভালো করে মেলাও যায় না।
এইখানটা রেখে দিয়েছিলাম, এখন তো সেরকম কলে কাজ নেই, তার জন্য এখন মেলে দিলাম টান টান করে, একটু হাওয়াতে থাকতে লাগুক, পরে তুলে নেব। চা বসিয়ে দিয়েছি, আর ছেলের বাবা এখন বাড়ি আসলো, এসে ও হাত মুখ ধুতে গেছে, আর আমি এই যে চা বসিয়ে দিলাম। এখন বাজে 5টা 12, সন্ধ্যা হয়ে গেছে। তো চলো, চাটা হয়ে গেছে, চাটা ছেঁকে নিই। ছেলে চলে গেল পড়তে, পড়তে মোটে যাবে না, কারণ কি ওর 2 দিকে মাস্টারের কাছে প্রায় 2 মাস করে 4 মাসের টাকা বেঁধে গেছে। একটু সংসারে টানাটানির জন্য ওর মাইনেটা ঠিক মতো দিতে পারছি না, জানোই তো একা হাতে সংসার, কি করব। একজনই তো ঘরে আমাদের রোজগার করে, সে হলো ছেলের বাবা। তো একা সংসারে ঘর ভাড়া, কারেন্টের বিল, তারপরে হচ্ছে গ্যাস, তারপরে এদিকে সংসারে বাজার, ছেলের পড়ার খরচা, স্কুলে আপাতত দিতে হয় না, তারপরে স্কুলে আজ মাধ্যমিক সামনে, তো তার জন্য এটা কেন সেটা কোনো প্রজেক্টের জিনিসপত্র, অনেক কিছুর খরচা। যাদের একা হাতে ইনকাম করে তো জানো, তারা সংসার চালানো এই আজকালকার বাজারে কতটা চাপের। তো সেক্ষেত্রে সেই জন্য আর হচ্ছে না। আর এদিকে হচ্ছে, আমি যদি বলি যে আমি বাইরে গিয়ে কোনো কাজ করি, কিন্তু আমাকে কাজ করতে তো ঘরে লোক দেবে না। আমার ছেলে বড় হয়েছে, ছেলেও দেবে না, ছেলে বলছে না তুমি কেন বাইরে কাজ করবে, ঘরে বসে করলে করতে পারি, কিন্তু এখানে আমাদের ঘরে সেরকম কোনো কাজ নেই যে করব। আর হচ্ছে ঘরে বলতে যে ম্যাশিংয়ের কাজ, সেটা আমি করতে পারি না, কারণ কি আমার এই ঘাড়ে যন্ত্রণা করে। আমি বিয়ের আগে প্রচুর প্রচুর পরিমাণে ম্যাশিং করেছি, কিন্তু আমার সেভাবে শ্যুট করে না বলে আমি ম্যাশিং করতে পারি না। আমি বিড়ি পর্যন্ত বেঁধেছি, তো এখানে তো বিড়ির কাজ নেই, কি করব। এখানে সবাই মেয়ে ছেলে যারা মানে আছে, যাদের একটু আর্থিক অনটন, তারা বাইরে গিয়ে কাজ করে। তো আমাকে তো যেতেই দেবে না এরা কেউ, তার জন্য আমি যেতে পারি না। বলে যা আনবো তাই খাবা, যা জুটবে তাই খাবা, সেরকমই বলে। আমার বড় বলে, আমার ছেলে বলছে মা না, একদম যাওয়া যাবে না, আমি এখন বড় হচ্ছে, আমি যখন রোজগার করব তোমাকে আমি হাত খরচা দেবো, তুমি কেন যাবে, এই সমস্ত বলতে থাকে। তো কি আর করব, সেই বুঝিয়ে টুজিয়ে রাগঝাগ করছে টাকা বেঁধে গেছে বলে। ও বলছে যে না আমি পড়তে যাব না, 2 মাসের টাকা বেঁধে গেছে, তুমি আমাকে কাজ করতে চাও। আমি তোর বয়স কত, তুই এখন কাজ করবি, সামনে তোর মাধ্যমিক, এত ছোটো বয়সে কাজ করলে হয়, কাজ তো করতেই হবে বাবা। পুরুষ মানেই হচ্ছে তোমাকে সংসারের হাল ধরতে হবে, কাজ করতে হবে। সেটাই আর কি ওকে বোঝাচ্ছিলাম, বাবা এখন তোমার পড়াশুনোর বয়স, তো বুঝিয়ে বাজিয়ে আমি ওকে পড়তে পাঠালাম, যেহেতু সামনে মাধ্যমিক। ওকে তো এখন ওদের রক্ত গরম, ওকে ঠান্ডা মাথায় না বোঝালে তো বুঝবে না। তোর বন্ধু তো যাবে না পড়তে, তো বন্ধু বলছে যাবো না, শরীর খারাপ, আমি ঘুরে এসে আমার শরীর খারাপ হয়েছে। তো আমার ছেলে ওকে বকলো যে পড়া কামাই করবি কেন, আমি আবার বোঝালাম। তো যাই হোক, ওরা গেছে পড়তে। ওর মনটা খুব খারাপ লাগছে, টাকা দিতে পারছে না, স্যাররা টাকা চাইছে। তো স্বাভাবিক, এটা একটা মান সম্মানের ব্যাপার। তারাও তো বসে থাকে যে মাস হবে কখন আমরা স্টুডেন্টদের কাছ থেকে টাকা নেবো, মানে এরকম একটা ব্যাপার। মানে পরিস্থিতি যখন খারাপ যায় না, সব দিক থেকেই খারাপ হয়ে পড়ে, তখন না নিজেদের খুব অসহায় লাগে। আমার যে কত খারাপ লাগছে যে আমার ছেলেকে আমি টাকা হেল্প করতে পারছি না, খুব খারাপ লাগছে। তো কাল পরশু দিয়ে দেবো টাকা, হয়ে যাবে। ওই একবারে সব ঝামেলা, ওই গ্যাস, তারপরে ঘরের বাজার, চাল টাল আনতে হবে, তারপরে হচ্ছে তোমার ঘর ভাড়া, এগুলো তো দিতে হবে। আর যেখানে থাকি সেখানে না দিলে তো চলবে না, তা নাহলে তো আবার কথা শুনতে হবে। এই হচ্ছে প্রবলেম, যে কত যে মানে জীবনের ওপর থেকে যে কত ঝড়ঝাপটা যায় একটা মানুষের, যারা আর কি সংসারে একা ইনকাম করে, তাদের প্রচুর প্রচুর দায়িত্ব এসে পড়ে সংসারের প্রতি। সেটা আমি বুঝি আমার স্বামীকে দেখে। আর টাকা পয়সা যখন দেখবে হাত টানাটানি হয়, তখনই কিন্তু সংসারে অশান্তি বেঁধে যায়, খুঁটিনাটি ঝামেলা বেঁধে যায়। সেটা সব সংসারেই আছে, আবার 2-1 সময় অনেক বড় আকারেও ধারণ করে সংসারে ঝামেলা, তখন ওই সামলে নিতে হয়। দেখো বই কোথায় রেখে গেছে বাবা, আমি ধরতে পারছি না হাতে, আমার হাত না ভীষণ ব্যথা করছে। ফোন ধরে তোমাদের সাথে কথা বলছিলাম, তাও আমার হাত ব্যথা করছিল বারবার। আর আজকে কেচেছি না ভারী ভারী ওয়ারগুলো, দেখো তাকটাকে কি করেছে। আমি ভালো করে গুছিয়ে রাখি, আমার ছেলে সব এলোমেলো করে দেয়, আর ভালো লাগে না একই কাজ বারবার করতে। এই যে নিয়ে আসলাম, ভেজা রয়েছে হালকা হালকা, এগুলোকে মেলে দেব।
চারিদিকে এত জামা কাপড়, কী করবো বলো, এত ঝুলমুল ঝুলমুল করে, কোথায় রাখবো? কিছু তো করার নেই বন্ধু, কিছু তো করার নেই। এইভাবে ভিডিও করতেও ভালো লাগে না, তোমাদের হয়তো দেখতেও ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, কী করবো? যেরকম জায়গা সেরকমভাবেই তো থাকতে হবে, কিচ্ছু করার নেই। কালকে আবার রোদ্রে দিতে হবে, তা না হলে শুকাবে না, এখন ভেজা রয়েছে। কালকে আর একটু রোদ খাওয়াতে হবে, তাহলে শুকিয়ে যাবে পুরো। এখানে মোট কটা শাড়ি বলো তো? এখানে রয়েছে 2টো শাড়ি, আর এইখানে রয়েছে 1.5খানা। তো কাচতে গেলে কেমন পরিস্থিতি হয় বাবা। ভাত বসাতে হবে, এখানে ভাত বসিয়ে দিলাম। ভাত তো প্রায় হয়ে যাওয়ার মুখোমুখি, ভাত কিছুটা আছে তাই অল্প পরিমাণ চাল বসিয়েছি, ওই 1 কোটো আর অল্প কটা মতো বসিয়েছি, হয়ে যাবে এতে, ছেলের আর আমার হয়ে যাবে। আর যা ঘরে আছে ভাত, ওটাতে ওর বাবার হয়ে যাবে, মানে ওর বাবাকেই গরম ভাতই দেবো। আজকে অনেক অনেক ঠান্ডা পড়েছে, বাইরে প্রচুর ঠান্ডা। আজকে ছেলের বাবাও তাড়াতাড়ি চলে এসেছে, অন্যদিন 11টার সময় ঢুকে যায়, আর আজকে 11টার সময় ঢুকে, তো আজকে চলে এসেছে একদম 9:30টার মধ্যে। তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, এখন বাজে 10টা, এখন শুয়ে পড়বো, এই একটু ফোন দেখবো, তারপরে আমার ঘুম আস্তে আস্তে সেই রাত 1টা 1টা 9:30 ওরম টাইমেই ঘুমাই, ফোন দেখবো শুয়ে শুয়ে। এখন আর কোনো কাজ বাজ নেই, তো চলো বন্ধুরা তাড়াতাড়ি শুয়ে পড়ো। তো গুড নাইট। যা ঠান্ডা পড়েছে, বাইরে বেশিক্ষণ থেকো না, আর ঘরেও বেশিক্ষণ মানে থেকো না, মানে বাইরে থেকো না, লেপের মধ্যে ঢুকে যাও, শুয়ে শুয়ে ফোন দেখো। তো চলো গুড নাইট। ব্লগটা আজকে অনেক বড় হয়ে গেল, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ওকে, আবার দেখো একটা নতুন ব্লগের সাথে, নতুন একটা দিন, নতুন একটা সকাল। গুড নাইট।